1941 সালের জানুয়ারি মাস, কলকাতার এলগিন রোডের বাড়ি। ব্রিটিশ পুলিশের কড়া নজরদারিতে বন্দী সুভাষচন্দ্র বসু। কিন্তু একদিন সকাল হতে না হতেই চারিদিকে খবর ছড়িয়ে পড়ে সুভাষচন্দ্র বসু গায়েব। ব্রিটিশ গোয়েন্দারা হতভম্ব। ব্রিটিশ সরকার তার উপর নজরদারির জন্য অন্তত 20 জন পুলিশ অফিসার নিযুক্ত করেছিলেন। প্রশ্ন একটাই, কিভাবে নজরদারির মধ্যে পালালেন তিনি? আমি সুভাষ বলছি বই থেকে জানা যায় এই ঘটনা ছিল তার জীবনের অন্যতম সাহসী অধ্যায়। পুরো পরিকল্পনাটি যেন সিনেমার চেয়েও উত্তেজনাপূর্ণ। গৃহবন্দী থাকাকালীন সুভাষচন্দ্র বুঝতে পারেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করতে হলে তাকে দেশ ছেড়ে বিদেশে গিয়ে মিত্র শক্তির সাহায্য নিতে হবে। বন্ধু, পরিবার এবং নির্ভরযোগ্য সহচরদের সঙ্গে গোপনে আলোচনা শুরু করেন তিনি। আমি সুভাষ বলছি বইতে উল্লেখ আছে তার ভাই শরৎচন্দ্র বসু এবং দেহরক্ষী শিশির কুমার বসু এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 16 জানুয়ারি 1941 সুভাষচন্দ্র নিজের চেনা পোশাক খুলে ফেলে সাধুর ছদ্মবেশ নেন। মাথায় পাগড়ি, মুখে দাড়ি আর গায়ে চাদর। তার হাতে এক ভাঙাচোরা সুটকেস। কেউ চিনতেও পারবেন না। গাড়ি চালাচ্ছিলেন তার ভাগ্নে শিশির কুমার বসু। কলকাতা থেকে বেরিয়ে তারা পাড়ি দেন গোমো স্টেশনের উদ্দেশ্যে। ভোর 1টা নাগাদ গোমো স্টেশনে পৌঁছান তারা। ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে গোমো থেকে পাতালকুয়া এক্সপ্রেস চেপে রওনা দেন দিল্লির দিকে। আমি সুভাষ বলছি বইতে সুভাষ নিজেই লিখেছেন কিভাবে ট্রেনের কামরায় পুলিশ দেখে তার বুক ধুকপুক করছিল। তিনি জানতেন ধরা পড়লে মৃত্যুদণ্ড নিশ্চিত, কিন্তু তিনি ছিলেন অটল। জিয়াউদ্দিনের ছদ্মবেশ। দিল্লি হয়ে পেশোয়ায় পৌঁছানোর পর তিনি একজন আফগান ব্যবসায়ীর সহকারী জিয়াউদ্দিনের পরিচয়ে কাবুলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সমস্যা ছিল ভাষা। তিনি পাশতু বা ফরাসি ভাষা জানতেন না, কিন্তু নেতাজির বুদ্ধি ছিল ক্ষুরধার। তিনি সিদ্ধান্ত নেন বোবা ও কালা সেজে থাকার। ফলে কেউ যদি তার সাথে কথা বলতে চায় তাহলে তিনি কেবল মাথা নেড়ে ইশারা করতেন। তার সঙ্গী আকবর শাহ ছিলেন তার অনুবাদক। কাবুলে পৌঁছানোর পরেই বিপদ আসে। ব্রিটিশ গোয়েন্দারা সন্দেহ করতে শুরু করে যে এক রহস্যময় আফগান ব্যবসায়ীর সহকারী এসেছে, যার চলাফেরা খুবই অদ্ভুত। একদিন কাবুলের বাজারে এক ব্রিটিশ গুপ্তচর সন্দেহ করে নেতাজিকে অনুসরণ করতে শুরু করে। নেতাজি বুঝতে পারেন বিপদ আসন্ন। দ্রুত তিনি আকবর শাহের বাড়িতে আশ্রয় নেন। 3 দিন বাড়ির ভেতরে বন্দি থাকেন, কারণ গোয়েন্দারা পুরো শহরে তল্লাশি চালাচ্ছিল। বইতে তিনি উল্লেখ করেছেন এই সময় কাবুলের রাস্তায় বের হলে ধরা পড়ে যাওয়া নিশ্চিত ছিল। কাবুলে তিনি ইতালীয় ও জার্মান দূতাবাসের সাথে যোগাযোগ করেন। ইতালীয় ও জার্মান সরকার তাকে সোভিয়েত রাশিয়া হয়ে ইউরোপে পৌঁছানোর পরিকল্পনা করতে সাহায্য করে। কাবুল থেকে মস্কো। ফেব্রুয়ারি 1941 ইতালীয় ও জার্মান কূটনীতিকরা একটি জাল পাসপোর্ট তৈরি করেন এবং তাকে ইতালীয় রাজদূতের ভ্রমণ সঙ্গী হিসাবে পরিচয় দেন। তিনি আফগানিস্তান থেকে একটি গাড়িতে চেপে মধ্য এশিয়ার তাসখান্ডে পৌঁছান। সেখান থেকে রেলপথে মস্কোতে যান। এই যাত্রা ছিল ভীষণ বিপজ্জনক, কারণ সোভিয়েত ইউনিয়ন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছিল। রাশিয়ান গোয়েন্দারা সর্বদা বিদেশি ভ্রমণকারীদের উপর কড়া নজর রাখত। যদি তিনি ধরা পড়তেন তবে হয় তাকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হতো, নয়তো গুপ্তচর সন্দেহে বন্দি করা হতো। মস্কোতে পৌঁছানোর পরও সমস্যা কাটেনি। তিনি যখন ট্রানজিট ভিসার জন্য অপেক্ষা করেছিলেন তখন স্টালিনের গোয়েন্দা সংস্থা তার পরিচয় নিয়ে সন্দেহ করতে শুরু করে। এক পর্যায়ে মনেই হয়েছিল তাকে গ্রেপ্তার করা হবে। নেতাজি দ্য ম্যান দ্য লিজেন্ড বইতে উল্লেখ রয়েছে সোভিয়েত ইউনিয়নের গুপ্তচররা এই সময় তার গতিবিধির উপর নজর রেখেছিল। ঠিক তখনই জার্মানির এক উচ্চপদস্থ কর্মকর্তা স্টালিনের প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং নিশ্চিত করেন যে নেতাজি জার্মান সরকারের অতিথি। মস্কো থেকে বার্লিন। মার্চ 1941 সোভিয়েত সরকার শেষমেশ মস্কো থেকে একটি বিশেষ বিমানে তাকে বার্লিনে পাঠানোর অনুমতি দেন। 1941 সালের এপ্রিল মাসে তিনি বার্লিন পৌঁছান। বার্লিনে পৌঁছানোর পর নাৎসি সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ তাকে স্বাগত জানান। বার্লিনে নেতাজির প্রথম কাজ ছিল তিনি আজাদ হিন্দ সেন্টার এবং আজাদ হিন্দ লীগ গঠন করেন। তিনি রেডিও বার্লিন থেকে প্রথমবার ভারতীয়দের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দেন। আমি সুভাষ বলছি। बहनों और भाइयों, हमने जो आज़ादी की लड़ाई
छेड़ रखी है। ব্রিটিশ সরকার পুরো ভারত জুড়ে তার বক্তৃতা নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয়রা বিভিন্নভাবে রেডিওতে তার ভাষণ শুনতে শুরু করে। এই ভাষণের প্রভাবে ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে ভারতীয় সৈন্যদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। ভারতের স্বাধীনতা সংগ্রামের চেতনা নতুন মাত্রা পায়। নেতাজি অ্যান্ড আইএনএ বইতে বলা হয়েছে, ব্রিটিশ সরকার এই ভাষণ শোনার অপরাধে অনেক ভারতীয়দের গ্রেপ্তার করেছিল। ভাবতে পারছেন, রেডিও শোনার অপরাধে জেল। নেতাজি দ্য ম্যান অ্যান্ড দ্য লিজেন্ড বইতে উল্লেখ আছে, এই ভাষণ ছিল ব্রিটিশ সরকারের জন্য এক বিশাল বড় ধাক্কা। জার্মানিতে থাকাকালীন নেতাজি হিটলারের কাছ থেকে প্রতিশ্রুতি পান যে তিনি ভারতের স্বাধীনতার জন্য সাহায্য করবেন, কিন্তু ইউরোপে থাকলে তিনি সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে পারতেন না। তাই সিদ্ধান্ত হলো তিনি জার্মানি থেকে সাবমেরিনে করে জাপানে যাবেন। এই মিশনটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক সমুদ্রযাত্রার একটি। 1943 সালের ফেব্রুয়ারি নেতাজি জার্মান সাবমেরিন U-180-তে ওঠেন। ব্রিটিশ যুদ্ধজাহাজ সর্বদা সাবমেরিন ধ্বংসের জন্য সমুদ্রে টহল দিচ্ছিল। 90 দিন ধরে তারা সমুদ্রের নিচে, কোনো আলো নেই, পর্যাপ্ত খাবার নেই। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল একটি মাত্র টর্পেডোই তাদের জীবন শেষ করে দিতে পারে। ভারত মহাসাগরের কাছে ব্রিটিশদের নজর ছিল সবচেয়ে বেশি, তাই তিনি মাঝপথে জার্মান সাবমেরিন থেকে একটি জাপানি সাবমেরিনে I-29-এ স্থানান্তরিত হন। এই মুহূর্তেই ব্রিটিশ রেডারে ধরা পড়ে যান। ব্রিটিশ জাহাজ তাদের ধাওয়া করতে শুরু করে। শেষ মুহূর্তে জাপানি ক্যাপ্টেন দ্রুত সাবমেরিন ডুবিয়ে দেন। 8 ঘন্টার বেশি সময় ধরে তারা সমুদ্রের নিচে ছিল। অক্সিজেন কমে যাচ্ছিল। একজন জাপানি নাবিক বলেছিলেন, আমরা আর বাঁচব না। ঠিক তখনই ব্রিটিশরা মনে করেছিল সাবমেরিন ধ্বংস হয়েছে, তাই চলে যায়। নেতাজি ও তার সঙ্গীরা রক্ষা পায়। I-29 সাবমেরিন ডায়েরি বইতে এই অভিযানের বিশদ বর্ণনা আছে। আজাদ হিন্দ ফৌজের জন্ম। জাপানে পৌঁছে তিনি প্রধানমন্ত্রী তোজো হিদেকির সাথে সাক্ষাৎ করেন। জাপান প্রতিশ্রুতি দেয় যে তারা ভারতকে স্বাধীন করতে সাহায্য করবে। নেতাজি দিল্লি চলো আন্দোলনের ডাক দেন। সেনাবাহিনীর জন্য 1 লক্ষের বেশি ভারতীয় সৈন্য সংগ্রহ করেন। ভারতীয়দের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দেন। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি অ্যান্ড আইএনএ বইতে এর বিস্তারিত আলোচনা করা হয়েছে। নেতাজির এই অভিযান ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দেয়। তার এই বীরগাথা ভারতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গুপ্ত মিশনগুলির মধ্যে একটি।